স্টুডিও এফেক্টসের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলের গল্পগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাঙালির বেড়ানো মানেই দা পু দি, অর্থাৎ দার্জিলিং, পুরী আর দীঘা। স্টুডিও এফেক্টস গল্পের আসরে আজ আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি এই দীঘার জন্মকাহিনী। জানতে হলে শুনতে থাকুন স্টুডিও এফেক্টস গল্পের আসর। প্রায় 22 বিঘা জমি নামমাত্র মূল্যে কিনে তৈরি করেছিলেন দ্বিতল প্রাসাদ। সেটাই বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন দীঘার প্রথম বসত বাড়ি। 1935 সালের পর থেকে প্রতি বছর কয়েকটা মাস তিনি দীঘায় কাটিয়ে গেছেন। শেষ দিকে ক্লান্তিকর স্থলপথের আর তোয়াক্কা করলেন না, কিনে ফেললেন ছোট্ট মনোপ্লেন। দীঘার সমুদ্র সৈকতে সেটি অনায়াসে ওঠানামা করতে পারত। সৈকতে প্লেন ওঠানামা দেখতে ভিড় জমাতেন স্থানীয় বাসিন্দারা। কলকাতা থেকে হারিয়ে যাওয়া সমুদ্র সৈকত বিয়ারকুল হিকির গেজেটের দ্য ব্রাইটন অফ ক্যালকাটা খুঁজতে যাওয়া 6 সদস্যের অন্যতম তিনি। J.F. স্নেইথ, সবাই বলতেন স্নেইথ সাহেব, দীঘার জনক। শুধুমাত্র এই মানুষটির দোতলা বাড়ির ব্যালকনি থেকে সমুদ্র দর্শনে বিঘ্ন না ঘটে, সেই কারণে রাজ্য পর্যটন দপ্তরের প্রস্তাবিত পান্থনিবাস 3 তলার পরিবর্তে 2 তলা করার সরকারি অনুমোদন পায়। বিয়ারকুল খুঁজতে উৎসাহী ইংরেজ সদস্যরা পথ যত দুর্গম হবে আন্দাজ করেছিলেন, বাস্তবে হয় আরো বেশি দুর্গম। শেষ পর্যন্ত তারা বীরকুল পরগনায় পৌঁছলেন। অবশ্য সমুদ্রের ধারে না তারা বিয়ারকুলকে খুঁজে পেলেন, না পেলেন ওয়ারেন হেস্টিংসের বাংলো বাড়ি। তবে তারা খুঁজে পেয়েছিলেন দীঘা নামের একটি গ্রাম। সেখানে একটি মাত্র পাকা বাড়ি তারা দেখেছিলেন, সেচ বিভাগের ডাক বাংলো। 1848 সালে সমুদ্র সৈকত দীঘায় বাঁধ নির্মাণ ও সেটার রক্ষণাবেক্ষণের প্রয়োজনে পূর্ত বিভাগ বাংলোটি তৈরি করে। উৎসাহী অভিযাত্রী দলের বিয়ারকুলের বদলে দীঘা খুঁজে পাওয়ার কাহিনী ইংরেজি ক্যালেন্ডারে 1922 কি 23 সালের। সমুদ্র সৈকত দীঘায় ছুটে যেতে কার না ভালো লাগে, অথচ স্বাধীনতার আগে সমুদ্র দর্শনে বাঙালিকে বারবার ছুটতে হয়েছে পাশের রাজ্য উড়িষ্যা। দেশ স্বাধীন হওয়ার পর দীঘাকে সৈকত নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্নেইথ সাহেব আবেদন জানিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছে। দীঘাকে তিনি সুন্দর করে সাজিয়ে তোলেন। দীঘার জনক স্নেইথ সাহেব প্রথমবার যখন দীঘায় আসেন, তখন তার বয়স 40-এর কোঠায়, অকৃতদার কর্মঠ যুবা পুরুষ। কলকাতা থেকে দীর্ঘ ক্লান্তিকর পথ অতিক্রম করে প্রথম দর্শনেই দীঘার প্রেমে পড়েন। পরের বছর আবার আসলেন দীঘায়। সামান্য দামে একটা ভূখণ্ড কিনে বালিয়াড়ির ওপর বানালেন কুঁড়ে একটি ঘর। সময় পেলেই চলে আসতেন তার প্রিয় পর্ণকুটিরে। কিছুদিন পরে স্নেইথ অনুভব করলেন দীঘায় তার বন্ধন চিরকালের জন্য বাঁধতে হবে। প্রায় 22 বিঘা জমি নামমাত্র মূল্যে কিনে তৈরি করলেন দ্বিতল প্রাসাদ, দীঘার প্রথম বসত বাড়ি। ক্রমে দিন গড়িয়ে চলে। প্রায় চলৎশক্তিহীন হ্যামিল্টন কোম্পানির বড় সাহেব স্নেইথ দোতলা বাড়ির ব্যালকনিতে বসে সমুদ্র দেখেন। ওদিকে বিধান রায়ের পর প্রফুল্লচন্দ্র সেন
1962 সালের শেষ দিকে মুখ্যমন্ত্রী হয়েছেন। দীঘা উন্নয়ন পরিষদের মিটিং, 3 তলার ভিত সমেত একটি প্রস্তাবিত ত্রিতল যাত্রী নিবাসের নকশা প্রস্তুত। প্রস্তাবিত নাম সৈকতাবাস। বিশেষ কারণে 3 তলার বদলে 2 তলা হবে, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশ। বাড়িটির নকশা ও নামকরণ করেছেন সাহিত্যিক ও সিভিল ইঞ্জিনিয়ার নারায়ণ সান্যাল। কিন্তু কেন এমন একটা নির্দেশ বিধানচন্দ্র রায় দিলেন? হতবাক সিভিল ইঞ্জিনিয়ার নারায়ণ সান্যাল সরকারি উচ্চপদস্থ আমলা অরুণ চ্যাটার্জিকে জিজ্ঞেস করলেন, কতদিন বাড়িটা 3 তলা করা যাবে না? উত্তরে এসেছিল, দ্যাট ডিপেন্ডস। অরুণবাবু প্রথমবার দীঘায় এসেছিলেন 1948 সালে। সরকারি আধিকারিক হিসেবে নয়, মাত্র একবেলা ছিলেন, রাত্রিবাস করেননি। তবে তিনি যতদূর মনে করতে পারেন, সেই সময় দীঘায় মাত্র 2টি পাকা বাড়ি তিনি দেখতে পেয়েছিলেন। একটি সেচ বিভাগের ডাকবাংলো, দ্বিতীয়টি হলো এই স্নেইথ সাহেবের কুঠি। সৈকতাবাস ত্রিতল হওয়ার অর্থ স্নেইথের চোখের সামনে থেকে সমুদ্রকে ছিনিয়ে নেওয়া। বিধান রায়ের খেয়াল ছিল, প্রস্তাবিত সৈকতাবাসের উত্তরে আছেন এক অশীতিপর বৃদ্ধের বাড়ি, যার জীবনসঙ্গিনী এই নীলাম্বরী পড়া দীঘার সমুদ্র। 1962 সালের গোড়ার কথা। বস্তুত তাঁর জীবনাবসানের মাত্র কয়েক মাস আগে চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছিলেন, যতদিন আধুনিক দীঘার জনক স্নেইথ সাহেব বেঁচে থাকবেন, ততদিন সৈকতাবাস 3 তলা করা যাবে না। আনন্দের কথা, স্নেইথ সাহেবের সাথে নারায়ণ সান্যালের দেখা হয়, কথাও হয়। তিনি দুঃখের সুরে বলেছিলেন, শুনেছি পর্যটন বিভাগ একটা পান্থশালা তৈরি করছে, নাম সৈকতাবাস। ওটা তৈরি হলে আর তার বাড়ি থেকে সমুদ্র দেখা যাবে না। দৃঢ়তার সাথে নারায়ণ সান্যাল বলেছিলেন, না, সৈকতাবাস তৈরি হলেও আপনার বাড়ি থেকেই সমুদ্র দেখা যাবে। দীঘার রানসুইক হাউসের মালিক স্নেইথ সাহেব 1964 সালে প্রয়াত হন। রানসুইক বাংলোতেই কবর দেওয়া হয় তাঁর দেহ। পরে রানসুইক বাংলো বিক্রি হয়ে যায়। বর্তমানে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অতিথিশালা হিসেবে ব্যবহৃত হয় এই ভবন, বহু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। ভবনের সুবিশাল প্রান্তরের এক প্রান্তে রয়েছে স্নেইথ সাহেবের সমাধি। প্রতি বছর 18ই ডিসেম্বর রানসুইক হাউসে স্নেইথের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেন স্থানীয় বাসিন্দারা। তো বন্ধুরা, কেমন লাগলো দীঘার জনক স্নেইথ সাহেবের গল্প? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর এরকমই নানান কাহিনী শুনতে হলে স্টুডিও এফএক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।